নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির বিষয়। বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, কেন গ্রেপ্তার হলো? অনেকে বলছে গর্গ চট্টোপাধ্যায়ের কাছে নাকি কার্তুজ পাওয়া গেছে। পুলিশ কি বলছে আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। সাথে সাথে এই এপিসোডে আমরা আলোচনা করব নিট পরীক্ষার যে প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে, সেই জন্য আজকে ভারতবর্ষে যে ছাত্রদের মধ্যে ক্ষোভ, সেই বিষয়টা উঠে আসবে আজকের এই এপিসোডে। এই এপিসোডেই আমি আপনাদেরকে দেখাবো তৃণমূল কংগ্রেসের হাওড়ার এক নেতা, যে মাত্র এই ক বছরে একেবারে একটা শপিং মলের কর্মচারী থেকে হয়ে উঠেছিল বিলাসবহুল প্রাসাদের মালিক, এবং তার বাড়িতে এক বিলাসবহুল সুড়ঙ্গের হদিশ। এবং এই এপিসোডে আপনাদের জন্য থাকছে কাশীপুর বেলগাছিয়ার যিনি বিজেপির বিধায়ক হয়েছে রিতেশ তিওয়ারির এক অসাংবিধানিক বক্তব্য, যেটা আপনাদের কাছে এই এপিসোডে আমি তুলে ধরবো। এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু দুষ্কৃতী মনোভাবাপন্ন ব্যক্তি এই মুহূর্তে এমন কিছু ভিডিও প্রকাশ করছে, যে ভিডিওগুলোর জন্য আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তিরও সৃষ্টি হয়ে যেতে পারে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকছে আজকের এই এপিসোড। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে গেলে এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো আসুন প্রথমে আমরা গর্গ চট্টোপাধ্যায়ের বিষয়ে আলোকপাত করি। গতকাল বিকেলের দিকে খবর হলো বাংলা পক্ষের যিনি সর্বা রয়েছেন গর্গ চট্টোপাধ্যায় নাকি কলকাতা পুলিশের সাইবার সেলের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কেন গর্গ চট্টোপাধ্যায়কে এভাবে কেন গ্রেপ্তার করে নেওয়া হলো? যে গর্গ চট্টোপাধ্যায় চিরকাল বাঙালিদের জন্য কথা বলে গিয়েছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের যে কর্মসংস্থান রয়েছে সেই কর্মসংস্থানের জন্য আওয়াজ তুলেছেন, এবং বাইরের রাজ্য থেকে এসে বহিরাগতরা যেভাবে বাঙালিদের কর্মসংস্থান খেয়ে নিচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সেই গর্গ চট্টোপাধ্যায়কে সাইবার সেল কেন গ্রেপ্তার করলো, এটা উঠে গেল প্রশ্ন। এই প্রশ্নের আগুনের মধ্যেই জল ঢেলে অজয় নন্দ পুলিশ কর্তা তিনি প্রেস কনফারেন্স করলেন এবং বললেন যে গর্গ চট্টোপাধ্যায় ইলেকশনের সময় গুজব ছড়িয়েছিলেন, উস্কানিমূলক বক্তব্য ছড়িয়েছিলেন সোশ্যাল মিডিয়া, তার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে গর্গ চট্টোপাধ্যায়ের নামে যে অভিযোগপত্র জমা করেছে নির্বাচন কমিশন, সেখানে নির্বাচন কমিশন নাকি অভিযোগ করেছে গর্গ চট্টোপাধ্যায় ইভিএম যে ম্যানিপুলেশন হচ্ছে সেই বিষয়ে নাকি প্রকাশ্যে জনসমক্ষে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইভ করে মানুষকে ভুল কথা বলেছে, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। সেই এফআইআর এর ভিত্তিতে গর্গ চট্টোপাধ্যায়কে দুবার তলব করা হয়েছিল এবং তারপরে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। এটা বলছে কলকাতা পুলিশ। আমি আপনাদেরকে সেই বক্তব্য শোনাবো। কিন্তু গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারিতে একটি গুজবও কিন্তু চারিদিকে ছড়িয়ে বেড়ানো হচ্ছে বেশ কিছু মিডিয়ার তরফ থেকে, যে গর্গ চট্টোপাধ্যায়ের কাছে নাকি কার্তুজ পাওয়া গেছে। হ্যাঁ, বন্দুকের গুলি। গর্গ চট্টোপাধ্যায়ের কাছে নাকি 20, 21, 22, 23-এর উপর বন্দুকের গুলি পাওয়া গিয়েছে। এই রকমের বেশ কিছু গুজব কিন্তু বিশেষ কিছু মিডিয়া ছড়িয়ে দিয়েছিল। এমনকি বিজেপির যিনি সদ্য বিধায়ক হয়েছেন বরাহনগরের সজল ঘোষ, তিনি তো প্রকাশ্যে বঙ্গ টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে বলেই দিলেন যে গর্গ চট্টোপাধ্যায়ের কাছে গুলি পাওয়া গিয়েছে, কার্তুজ পাওয়া গিয়েছে। আমি আপনাদেরকে শোনাবো সেই বক্তব্যের কিছুটা অংশ বঙ্গ টিভির সৌজন্যে। দেখুন। মালদারকে দেখলে মনে হয় গোবেচারা, দেখলেই মনে হয় যে একটা কেমন অদ্ভুত টাইপের চেহারা। ওই কেষ্ট বলেছিল না মুখটা কেমন বাঁকা পানা, কিন্তু মালদার যে পেটে পেটে এত ছিল বোঝা যায়নি। 24 রাউন্ড গুলি পাওয়া গেছে ওর কাছে। গুলিগুলো যেন ঠিক জায়গায় ঢোকানো হয়, একটা একটা করে, কেউ যেন তাড়াহুড়ো না করে। এদের প্রতি কোনো দয়া নেই, কোনো মায়া নেই। বিজেপির বরাহনগরের বিধায়ক সজল ঘোষ, আপনাদের মনে থাকবে গতকাল আমার প্রতিবেদনে আমি সজল ঘোষের ভূয়সী প্রশংসা করেছিলাম এবং বলেছিলাম সজল ঘোষ যে দৃষ্টান্তমূলক একটা উদাহরণ রেখেছিল গতকাল, সেটা আপনাদের সামনে চালিয়েও দেখিয়েছিলাম। কিন্তু আজকে আবার সজল ঘোষের এই বক্তব্যটা আমি দেখালাম। তার কারণ হচ্ছে সজল ঘোষ যে কথাটা বলছেন সেই কথার মধ্যে কিন্তু কোথাও সত্যতা নেই, এমনটাই কলকাতা পুলিশের যে প্রেস কনফারেন্স হয়েছে সেই মোতাবেক বোঝা যাচ্ছে। সজল ঘোষ হয়তো ব্যক্তিগত রাগে গর্গ চট্টোপাধ্যায়কে এই ধরনের কথা বলছেন, বা সজল ঘোষ কোথা থেকে জানলেন যে গর্গ চট্টোপাধ্যায়ের কাছ থেকে নাকি কার্তুজ পাওয়া গেছে, সেটা তো তারাই বলতে পারবে, আর বিভিন্ন টেলিভিশন মিডিয়া যারা চালাচ্ছে তারাই বলতে পারবে। এক্ষেত্রে গর্গ চট্টোপাধ্যায়কে আরো কিছুটা দাগিয়ে দেওয়ার জন্য কি এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে সেটাও আমি বলতে পারবো না, সেটা পুলিশের তদন্তের বিষয়। কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো যে পুলিশ কি বলেছে, আদেও গর্গ চট্টোপাধ্যায়ের কাছে কি পাওয়া গিয়েছে এবং গর্গ চট্টোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হয়েছে। দেখুন। এই যে গর্গ চ্যাটার্জি আছেন, উনি ইভিএম ট্যাম্পারিং নিয়ে এরকম একটা পোস্ট করেছিলেন। ইভিএম ট্যাম্পারিং হচ্ছে এবং এরকম পলিটিক্যাল গ্রুপকে আহ্বান করলেন কি তোমরা আন্দোলন করো, এই করো, সেই করো। তো এটা নিয়ে চারদিকে একটা রিউমার মঙ্গরিং হলো, এর উপরে একটা কেস করা হলো। মানে আগের তো কেস করে ওনাকে নোটিশ দিয়ে ডাকা হলো, তো দুবার নোটিশ দিয়ে আসেননি, তারপরে ওনাকে সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। এর আগে আরেকটা কেস হয়েছিল যেখানে বিভিন্ন রকম কমিউনিটির মধ্যে ভেদভাব এইসব করানো, এরকম অনেকগুলো পোস্ট উনি করেছিলেন। ওই কেসে ওনাকে সোন অ্যারেস্ট করা হবে। তো এই দুটো কেস নিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। না, ওনার কাছে কোনো অ্যামিউনিশন পাওয়া যায়নি। না, ওনার কাছে কোনো অ্যামিউনিশন পাওয়া যায়নি। না, ওনার কাছে কোনো অ্যামিউনিশন পাওয়া যায়নি। ওনার
সঙ্গে একটা পুলিশের সিকিউরিটি ছিল সঙ্গে। তো ও আছে, তো এমনি ওর তো কিছু নেই, ওকে আমরা পরে যেখান থেকে এসেছি ওখানে ছেড়ে দেওয়া হবে। পুলিশ কর্তা অজয় নন্দা প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বলে দিলেন যে না, গর্গ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এরকম কোনো জিনিস পাওয়া যায়নি। তাহলে সজল ঘোষ বিজেপির বিধায়ক কোথা থেকে জানলেন এই কথা আমাদের জানা নেই, কিন্তু যদি গর্গ চট্টোপাধ্যায়কে মিস ইনফরমেশন ছড়ানোর জন্য গ্রেপ্তার করা হয়, অর্থাৎ নির্বাচন কমিশন নাকি তার এগেনস্টে এফআইআর করেছিল এবং ভবানীপুরে যে ইভিএম নিয়ে ম্যাল প্র্যাকটিস হচ্ছে সেই বিষয়ের ভিডিও করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই কথা যদি ধরে নিতেই হয় তাহলে এই ধরনের ভিডিও গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ইলেকশন করার সময় অনেকেই তৈরি করেছে। যেমন আমি নাম করে বলতে পারি, রাহুল গান্ধী প্রকাশ্যে এই সমস্ত বিষয় নিয়ে একেবারে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে চোর অব্দি এই কথাটাও বলেছে, কোট আনকোট ভোট চুরি করছেন জ্ঞানেশ কুমার, এই কথা বলেছেন, তবুও রাহুল গান্ধীর শাস্তি হয় না। এমনকি ইভিএম নিয়ে চুরির কথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই কথা বলেছেন। শুধু তাই নয়, সিপিএম দলের মধ্যে যারা রয়েছে সেই দলের বারবার প্রেস কনফারেন্স করে এই একাধিকবার এই সমস্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে ধরা হয়েছিল, কিন্তু তাদের এগেনস্টে নির্বাচন কমিশন কোথাও এফআইআর করলো না, তাদেরকে গ্রেপ্তার করা হলো না। অথচ গর্গ চট্টোপাধ্যায়কে এই কাজের জন্যই গ্রেপ্তার করা হলো, অর্থাৎ একই যাত্রার পৃথক সাজা এই সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। অনেকে আবার গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গী যিনি রয়েছেন কৌশিক মাইতি, তার একটা পুরনো দিনের নোংরা ভিডিও পোস্ট করে বিভিন্ন জায়গায় বলছে যে গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতিরা শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগতভাবে পার্সোনাল টার্গেট করতে বলে এই ধরনের ঘটনা হয়তো সামনে এসেছে। আমি দেখাবো কৌশিক মাইতির একটা পুরনো দিনের ভিডিও, যেখানে কৌশিক মাইতি একেবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি কথা বলছিলেন, দেখুন। শুভেন্দু অধিকারীকে বাংলা পক্ষ চ্যালেঞ্জ করছে, তুই যদি সত্যিকারের হিন্দু বাঙালি হোস, তুই যদি সনাতনী হোস, তোর বাপ অমিত শাহকে বল যে ব্যবসা বন্ধ করতে। গর্গ চট্টোপাধ্যায়ের একেবারে ডান হাত বলতে পারেন বাংলা পক্ষের এই কৌশিক মাইতি, কিন্তু তিনি যে বক্তব্যটা এই ওপেন টিভির ক্যামেরায় কিংবা মোবাইলের পর্দায় রেখেছেন এটাকে সমর্থন করা যায় না। হতে পারে গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা পক্ষের সঙ্গে শুভেন্দু অধিকারী বা তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর দূরত্ব থাকতে পারে, কোন রকম পলিটিক্যাল মতাদর্শ না মিলতে পারে, কিন্তু একেবারে এই ধরনের ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কৌশিক মাইতি যেটা বলেছেন সেটাকে অবশ্যই খণ্ডন করতে হবে। আর এবং অনেক ক্ষেত্রে এই ভিডিওই এখন চারিদিকে প্রকাশ পাচ্ছে যে এরা এই ধরনের বারবারন্ত করেছিল বলে হয়তো আজকে গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের কোন রকম প্রতিশোধের খাড়া নেমে আসছে। কিন্তু একটা কথা আমাকে এই বিষয়ের শেষে বলতেই হবে, গর্গ চট্টোপাধ্যায় কোন দলের সঙ্গে মিশে কোন বি টিম হয়ে কাজ করেছে সেটা তো আমরা প্রকাশ্যে জানি না বা বলতে পারবো না, কিন্তু গর্গ চট্টোপাধ্যায় এই যে বাংলা পক্ষ নামে যে সংগঠনটি তৈরি করেছিল তারা বারবার বাঙালিদের পক্ষে কথা বলার চেষ্টা করেছিল। আর বাঙালিদের পক্ষে কথা বলার জন্য যদি আজকে বাংলার মাটিতে বিনা দোষে শুধুমাত্র এই ভোটের ইভিএম ম্যানিপুলেশনের কথা বলে যদি কাউকে গ্রেপ্তার করতে হয়, সেটা আমার মনে হয় না বাংলায় যারা বর্তমান সরকারের দায়িত্বে এসেছেন তারা কোথাও নিরপেক্ষতার কাজ করলেন। কারণ নিরপেক্ষতার কথা যদি বলতেই হয় তাহলে আমাদেরকে, আমি আপনাদের বলেছিলাম যে এই ভিডিওতেই আরো একটা বক্তব্য দেখাবো যে গর্গ চট্টোপাধ্যায়ের যদি এই ধরনের কথা বলার জন্য একটা আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এবং তাকে গ্রেপ্তার করে নেওয়া হতে পারে, তাহলে বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি তিনি গতকাল তার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানের একটি অনুষ্ঠানে গিয়ে যে বক্তব্য রেখেছে সেটা প্রকাশ্যে সংবিধান বিরোধী এবং সাইবার ক্রাইমের আন্ডারে কি এই রিতেশ তিওয়ারির বক্তব্যটা পড়ে না? যদি গর্গ চট্টোপাধ্যায়টা পড়ে তাহলে কেন রিতেশ তিওয়ারিটা পড়বে না, সেটা আমার প্রশ্ন রইল। দেখুন, मैं शायद 1952 से मतदान आप शुरू हुआ 2026 तक के इस मतदान, लगभग 74 साल के इस मतदान में मैं पहला विधायक हूं आपके इस क्षेत्र का जिसको एक भी मुसलमानों ने वोट नहीं किया। तो मुझे जो वोट किया मेरे ऊपर अधिकार उसका है, जिसने वोट नहीं किया हम उसके घर मांगने भी नहीं गए। और आज बाबा भोलेनाथ को साक्षी मान के कहता हूं, एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए, एक सर्टिफिकेट। किसी को, मेरा लाइफ चल रहा है, मुझे कोई फर्क नहीं पड़ता कि कौन क्या सोचेगा और कौन क्या बोलेगा। मोदी जी कहते हैं सबका साथ सबका विकास, मैं मानता हूं उसको क्योंकि मेरे नेता ने कहा, लेकिन साथ में उन्होंने इस चुनाव में एक और शब्द जोड़ के गए, सबका हिसाब होना चाहिए या नहीं होना चाहिए।
কাশীপুর বেলগাছিয়া বিধানসভার যিনি নবনির্বাচিত বিধায়ক হয়েছেন তিনি তো সকলের বিধায়ক। সংবিধানের যেদিন ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এনারা শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, সেদিন যে সংবিধানটাকে সামনে রেখে তারা এই শপথ নিয়েছিল, সেখানে প্রত্যেকটা মানুষের কথা বলার শপথ নেওয়া হয়েছিল। সেখানে প্রকাশ্যে মাইকের মধ্যে, ক্যামেরার মধ্যে এই কথা কি বলা যেতে পারে যে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে তারা সার্টিফিকেট পর্যন্ত দেবে না? হ্যাঁ, এ কথা মেনে নেওয়া যায় যে একাধিক মুসলমান কমিউনিটির মানুষেরা বিজেপিকে ভোট দেয়নি, কিন্তু ভোট না দেওয়ার শাস্তি কি তাদেরকে কোন রকম সার্টিফিকেট না প্রদান করা এটা হতে পারে? একজন বিধায়ক, একজন মুখ্যমন্ত্রী সে তো সবার, আর সে যখন শপথ বাক্য অনুষ্ঠানে শপথ নিচ্ছে তখন সেই শপথকেই একেবারে ভেঙে দেওয়ার দৃষ্টান্ত দেখাচ্ছেন এই বিজেপির যিনি নবনির্বাচিত বিধায়ক রয়েছেন রিতেশ তিওয়ারি। আমি আপনাদেরকে এই রিতেশ তিওয়ারির বক্তব্য তো দেখালাম, কিন্তু বিজেপির যিনি সভাপতি রয়েছেন, এই সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি তো রিতেশ তিওয়ারির বক্তব্যকে সমর্থন করেন না, এমনটাই টিভির পর্দায় বলেছিলেন। আমি আপনাদেরকে দেখাবো বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, দেখুন। প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন করে বলেছেন যে এটা চলবে না। এই হঠাৎ আমি কাউকে দেখলাম, চারজন টুপিওয়ালা পরে চারজন সংখ্যালঘু যাচ্ছেন, তাকে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠলাম। এটা জয় শ্রীরামের অমর্যাদা। এই রাজনীতি করার জন্য আমরা আসিনি। আমি ওখানে রাস্তায় মসজিদ গুড়িয়ে দেবো, কেউ বলে দিল। এসব চলবে না এখানে। তবে প্রত্যেককে ঠিক করতে হবে এটা, যে বেআইনি ভাবে তুমি যেখানে সেখানে বসে পড়বে রাস্তার মধ্যে, একটা মাজার বানিয়ে দিলাম, আর কারোর হঠাৎ তুমি বড় ভক্ত হয়ে গিয়ে একটা হনুমান মন্দির করে ফেললাম বেআইনিভাবে সরকারি জমিতে, দুটো কোনোটাই চলবে না। অত্যন্ত সুন্দর সংগঠিত বক্তব্য। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে দিয়েছিলেন সকলের কাছে যে তাদের দলের স্ট্যান্ড এইটা, কিন্তু সেই জায়গায় তাদেরই দলের নবনির্বাচিত বিধায়ক প্রকাশ্যে সবার মধ্যে মাইকে এই মধ্যেই বলতে আরম্ভ করে দিয়েছেন যে একটি বিশেষ কমিউনিটির কোনো মানুষকে 5 বছর তিনি পরিষেবা দেবেন না, এমনকি সার্টিফিকেট পর্যন্ত দেবেন না। আমার এই জায়গায় বোধগম্য হলো না যে তিনি এটা কেন বলছেন, কিন্তু যারা অন্যায় করেছে তাদের সঙ্গে রিতেশ তিওয়ারি কেন, বিজেপি দল কেন, যে কোনো মানুষ, প্রশাসন যেভাবেই হোক তারা তাদের বিরুদ্ধে শাস্তি অবলম্বন করতেই পারে, শাস্তি দিতেই পারে, কিন্তু যে সাধারণ মানুষেরা, সাধারণ সংখ্যালঘুরা, সাধারণ মুসলমানরা কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকে না, তারাও সার্টিফিকেট পাবেন না। এইটা রিতেশ তিওয়ারি কিভাবে বলছেন সেটা তাদের দল যদি এই ভিডিওটা দেখে সেটা তারাই একমাত্র ক্লারিফিকেশন দিতে পারবে, এবং আগামী দিনে রিতেশ তিওয়ারি সত্যিই কি 5 বছর যে কথাটা বলছেন সেটা করবেন না, সেটা অত্যন্ত দেখার বিষয় থাকবে। আমি চলুন এরপরে আপনাদেরকে দেখাবো হাওড়ার তৃণমূল বিধায়ক। আপনারা সকলেই জানেন যে অরূপ রায়, তার এক সঙ্গীর এক বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে, যে বাড়িটি 3 তলা বাড়ি। ওপর থেকে দেখলে মনে হবে সাধারণ 3 তলা বাড়ি, কিন্তু বাড়ির মধ্যে যখন প্রবেশ করছেন আপনারা, সেই বাড়ি দেখে তৃণমূল কংগ্রেসের যারা এই 15 বছরের ওই লাত খাওয়া কর্মী ছিল, যা পেটে গামছা বেঁধে পতাকা টাঙাতে যেত আর রাত্রিবেলায় শুধু ফিস্ট খেত আর দাদার নামে জয়ধ্বনি দিত, সেই সমস্ত মানুষগুলো দেখবেন যে কিভাবে সুড়ঙ্গের মধ্যে রাজপ্রাসাদ তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের উইপোকার মতো খেয়ে নেওয়া দলের কিছু কর্মীরা। দেখুন। কোন রাজারা থাকে ভাই এখানে? ওই বলে চলছে এখন ধরে ভালো করে দেখো আমার পাবে, ঠিক আছে? কোথায় থেকে কোথায় আসছে বুঝতে পারছি না। কি হবে সুড়ঙ্গের মধ্যে সুড়ঙ্গ রেখে
দেখলেন বাড়িটা, দেখলেন এটা বাড়ি নয়, এটা বাড়ির নিচে ওই আগেকার দিনে রাজা মহারাজাদের যে সুড়ঙ্গ থাকতো সেই সুড়ঙ্গের মধ্যে একটা আয়েশ প্রমোদ করার অন্যতম একটা জায়গা। জানি না এর ভেতরে কি কি নোংরা কাজ হতো, সেটার বিষয়ে পুলিশ তদন্ত করে আগামী দিনে বের করবে। কিন্তু আমি সাধারণ যারা কর্মী রয়েছেন, পলিটিক্যাল দলের কর্মী, একেবারে রাজনৈতিক কর্মী, যে কোনো দলের, তারা দেখুন ভালো করে চোখ দিয়ে যে এগুলো হচ্ছে নেতাদের আমোদ প্রমোদের অন্যতম সঙ্গী। আর আপনাদের পেটে গামছা বাঁধা, আপনাদেরকে পতাকা টাঙাতে হবে রাত্রিবেলায়, আপনাদেরকে দাদার হয়ে লাঠি ধরে অন্যজনা পাড়ার একটা প্রতিবেশী বন্ধুর মাথা ফাটাতে যেতে হবে, আপনাদের পরিবারের নানা রকম কাজ বন্ধ হয়ে থাকবে, আপনাদের পরিবারে খাবার জুটবে না ঠিক মতো। হ্যাঁ, রাত্রিবেলায় দাদা আপনাদেরকে একটা ফিস্ট দিয়ে দেবে, খাসির মাংস, মুরগির মাংস, ভাত, আর দাদার নামে জয়ধ্বনি করে সারা বাংলায় আপনারা ঘুরে বেড়াবেন। যে কোনো দলের এই দাদার কথা বলছি, সেই দলের নেতাদের এই ধরনের অবস্থা। আপনারা সুড়ঙ্গের মধ্যে বাড়ি, সুড়ঙ্গের মধ্যে রাজপ্রাসাদ, তার মানে কত মানুষকে ঠকিয়ে এই ধরনের ঘটনা এরা ঘটিয়েছে গত বেশ কিছু বছর ধরে। আর এদের মতো মানুষদের জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একা পড়ে গিয়েছেন। আজকে এরা পগার পার হয়ে গিয়েছে। আজকে এদের কালিমালিপ্ত জীবনের জন্য একটা সাধারণ মানুষ অন্য জায়গায় ভোট দিয়ে অন্য একটি সরকারকে এনেছে। কিন্তু এই সমস্ত মানুষদের যে আয়েশ প্রমোদের জীবন, সেই জীবনগুলো আজকে যখন সাধারণ মানুষের মধ্যে আসছে, সাধারণ মানুষ যখন দেখছে, তখন একটা কথাই বলছে, ছি 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 ছি। বর্তমানে রাজ্যে নতুন সরকার এসেছে, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির সুড়ঙ্গ খুঁজে পেয়ে যাচ্ছে তারা, কিন্তু তাদের দলের মধ্যেই আগামী দিনে আবার এরা ঢুকে ওই সাধারণ বাঙালিদেরকেই আবার কোন রকমের নির্যাতন করবে না তো? প্রশ্ন উঠছে। তার কারণ গতকাল বর্ধমান থেকে এমন একটি বিস্ফোরক কল রেকর্ডিং উঠে এসেছে, যে কল রেকর্ডিংটা শোনার পরে সকলেরই চক্ষু চড়ক গাছ, যে এই তো সাধারণ মানুষরা এই ব্যক্তির বিরুদ্ধেই ভোট দিল, আবার এই ব্যক্তি এখন বলছে সে নাকি বিজেপির আগামী দিনের নেতা। হ্যাঁ, আমি কথা বলছি বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের ব্যাপারে। খোকন দাস কিছুদিন আগেই বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল। বর্ধমান দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস 30,000 ভোটে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপির কাছে হেরে গিয়েছে। আর সেই হেরে যাওয়ার পরে এখনো 14 দিন হতে পারেনি, খোকন দাসের একটি বিস্ফোরক কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে তিনিই এখন বিজেপির নেতা। দেখুন। হ্যালো, এই লোককে উল্টো পাল্টা বলে ঠেট দিচ্ছিস। আমি কাউকে ঠেট দিই না এখনই দাদা। তোর নামে কিন্তু আমি বড়বাবুকে দিয়ে এফআইআর করিয়ে দেবো। আমি বাড়িতেই আছি কিন্তু। কাউকে আমি ঠেট দিই না। আমি সুমনকে তুই বলেছি দাঁড়া, টাকাটা দাঁড়া, দিলে ভালো হতো। দাঁড়া, তোর ঠিক আছে? মন্দিরের হিসাব তোকে আমি পরে বলেছিলাম হ্যাঁ। যে তোরে আরো কিছু টাকা পয়সা দেবো, সেইভাবেই তো ছিল। তার মধ্যে তুই কাজ করেছিস। আর কালীবাড়ি রিবা তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ওই ছোট দুর্গা মন্দিরের পাশে মন্দিরটা 1 টাকাও দিয়েছেন? কোনটা? কালীবাড়ি দুর্গা মন্দিরের পাশে ছোট মন্দির, ছোট গেটের পাশে। দুর্গা মন্দিরের টাকা হয় নাই, তোর হিসাব হবে, হিসাব হবে নিবি। কালীবাড়ি কি চলে গেল নাকি? ওটা ট্রাস্টের ব্যাপার রে, ওটা কেউ নিতে পারবে না। আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে লেবার মিস্ত্রি পয়সা কি কেউ বাকি রেখে দেবে? আপনি বলুন। তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো যে ভোটের আমি তো হেরে যাওয়ার জ্বর? না, হেরে যাওয়া যে আমি কালীবাড়ির কি আছে? কতদিন বলেছি আপনাকে পয়সা দেওয়ার কথা, আপনি দেননি। না, ঠিক আছে, তো ওই কালীবাড়ির কথা বলেছিলাম, তুই মহাদেবদার সঙ্গে হিসাব করবি। তোরে যদি ওইটার কোনো টাকা আপনি না কারোর দেয়, সঙ্গে হিসাব করার কথা বলেননি। আমি বলেছি না, বলেননি। এখন আপনি বলছেন তাই, এখন কারোর সঙ্গে বলেননি। এখন বলছি মানে এখন আপনি বলছেন তোকে কি আমাদের ঠগানো আমাদের ইচ্ছা নাকি? ওটা কি খোকন দাসের বাবার সম্পত্তি হচ্ছে তোকে আজকে ঠকাবে? কতদিন হয়ে গেছে বলুন তো? আমি তো লেবার মিস্ত্রিকে পয়সা দিতে তুই এখন সুযোগ পেয়ে লোককে চমকাচ্ছিস। সুযোগ আমি চমকাইনি কাউকে। না, আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছি, আমরা থাকবো না। আমি কাউকে চমকাইছি কি? আমি কাকে চমকালাম? আমি কাকে চমকালাম? শুভকে উল্টো পাল্টা বলছি। আমি উল্টো পাল্টা বলেছি কি? আপনি ভয়েস রেকর্ডিংটা দেখুন ওর কাছে। আমিও বিজেপির নেতা এখন, তুইও বিজেপির নেতা এখন, তুইও বিজেপির নেতা এখন। তুই ঠিক আছে, আপনি শুভকে ভয়েস রেকর্ডিংটা দেখুন আমি কি চমকাইছি নাকি। শুনলেন আপনারা? আর এই বিষয়ে যখন সাংবাদিকেরা খোকন দাসকে প্রশ্ন করেন যে দাদা আপনি কি এখন বিজেপির নেতা, দেখুন উনি কি বলছেন। তো হুমকি দিচ্ছেন এবং নিজেকে বিজেপি নেতাও বলছেন, অডিওতে শোনা যাচ্ছে এরকমই। কোথায় ফালতু এসব কথা, আমি এসব জানি না কোথায় কি। আমাদের ট্রাস্টে আমরা বিভিন্নভাবে সময় কাজ করেছি, কোনো একটা রাজমিস্ত্রি এতদিন কিছু বলে নাই, এখন বলে যে আমরা এখানে টাকা পাই। তা আমি বললাম সেটা কি বিজেপি জেতার পর টাকার কথা মনে হলো? এতদিন তোমার মনে হয় নাই? তুমি তো অন্য ট্রাস্টের মেম্বার আছে তাদের সঙ্গে হিসাব করে নিতে পারতে। ও নাকি একটা সাইডে আমাদের একটা দুর্গা মন্দির হয়েছিল, সেখানটায় নাকি ওর লগে হিসাব হয়নি। এইটাই ব্যাপার। বলেছি তো ওকে, না ও হিসাব না করলে আমরা কি করে বুঝবো এত বড় ট্রাস্টে? আমি বলেছি যে তাহলে পুলিশকে জানাচ্ছি, তুমি হুমকি দিচ্ছ এখন ক্যান্ডিডেটের সামনে, তুমি ট্রাস্টের নামে আমাদের বদনাম করে বেড়াচ্ছ, এই ব্যাপার। এটা আমি জানি না এটা কি বলেছি, এটা আমি বলতে পারি না। বিজেপির নেতা হ্যাঁ, খোকন দাস পুরো কল রেকর্ডিং এর ব্যাপারটার সব কথা স্বীকার করলেন, কিন্তু শেষে
নিজে যে বিজেপি নেতার কথাটা বলেছেন সেটা আর তিনি স্বীকার করতে চাইলেন না। সম্ভবত তিনি কি যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন, না ইতিমধ্যেই যোগাযোগ হয়ে গিয়েছে, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু তার এই ধরনের বক্তব্য কল রেকর্ডিং এ শোনা যাচ্ছে। প্রকাশ্যে আরো একজনকে তিনি হুমকি দিচ্ছেন এবং বলছেন তিনিই আগামী দিনের বিজেপির নেতা। আর এইটা যদি হয়ে থাকে তাহলে ওই সুরঙ্গের ঘটনাটা দেখালাম, তাহলে সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, যেই সরকারে আসবে তাদেরই এইভাবে সুরঙ্গ তৈরি হবে। আর সাধারণ মানুষ এইভাবেই হাপিত্যেশ হয়তো করে যাবে। এই সাধারণ মানুষই একসময় খোকন দাসের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জয়লাভ করিয়েছে। আবার সেই খোকন দাসই বলছেন আগামী দিনে তিনি বিজেপির নেতাও হয়ে যেতে পারেন। তাহলে কর্মীদের কথাটা একবার ভেবে দেখুন। 2021 সালে বিজেপির কর্মীরা একাধিক ভোট পরবর্তী হিংসার শিকার হয়ে ঘর ছাড়া হয়েছেন, কেউ মার্ডার হয়েছেন। উল্টো দিকে এই 2026 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করে এখনো পর্যন্ত প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী ঘর ছাড়া হয়ে রেখেছেন, ঘরে ঢুকতে পাচ্ছেন না, আবার অনেকে মার্ডার পর্যন্ত হয়ে গিয়েছেন। কিন্তু এই নেতাদের অবস্থাটা দেখুন, এরা এখনো 14 দিন পর্যন্ত হয়নি নিজেরা হার স্বীকার করেছে নির্বাচনে, বিধানসভায়, তার মধ্যেই এরা নিজেদেরকে বিজেপির নেতা বলতে শুরু করে দিয়েছে। এবং আগামী দিনে দেখতে পাবেন যে এই পশ্চিমবঙ্গের বিধানসভাতে আগে অতীতে আমরা যেমনটা দেখে এসেছি যে তৃণমূল, বিজেপি, সিপিএম সকলেই দল পরিবর্তন করে আর নেতাদের কোনো ক্ষতি হয় না, ঠিক এভাবেই এটাও আগামী দিনে হয়তো চলতে থাকবে। তবে এই বাংলায় পরিবর্তনের রাজনীতির মধ্যে গতকাল গোটা ভারতবর্ষের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিবর্তন আবার হয়ে গেল। হ্যাঁ, ইতিমধ্যেই ভারতবর্ষে যে ভারতবর্ষের সরকার রয়েছে, ভারতবর্ষের এডুকেশন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে, তাদের আন্ডারে গত 10 বছরে যে পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে 89টি পরীক্ষার প্রশ্নপত্র ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। আবার গতকালও দেখা গেল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। নিট পরীক্ষার প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী ছিল যাদের স্বপ্ন ছিল আগামী দিনে তারা একটা ভালো ডাক্তার হবে এবং ভারতবর্ষের রোগীদেরকে পরিষেবা দেবে। কিন্তু বারবার এইভাবে প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে, সেই প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির দায়িত্বটা কে নেবে? ভারতবর্ষের সরকার। দেখুন, এডুকেশন মিনিস্টার ভারতবর্ষের সরকারকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নের উত্তর না দিয়েই চলে যাচ্ছেন। দেখুন, এডুকেশন মিনিস্টার ভারতবর্ষের তিনি কোনো দায়িত্ব নিতে চাইছেন না, কোনো প্রশ্নের উত্তরই দিতে চাইছেন না। উল্টো দিকে ভারতবর্ষের যে 22 লক্ষ নিট পরীক্ষার্থী যাদের ভবিষ্যৎ আবার 1 বছরের জন্য অন্ধকারে চলে গেল, তারা এই মুহূর্তে রাস্তায় প্রোটেস্ট করে বেড়াচ্ছে। দেখুন, आप लोगों को सूचित किया जाता है कि आप लोग बैरिकेड के अंदर रहें, क्योंकि आप लोगों को परमिशन नहीं है। ये प्रोटेस्ट बिना परमिशन के चल रहा है। हालांकि 163 बिंदु से शुरू हुई है। आप लोगों को सूचित किया जाता है कि আর এই প্রোটেস্টের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাকে কেন্দ্র করে এখন বিরোধীরা এই জায়গায় নিজেদের রাজনৈতিক যে জীবন রয়েছে সেই জীবনকে হাতিয়ার বানানোর জন্য এই বাচ্চাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। অরবিন্দ কেজরিওয়াল তিনি এখন প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলছেন যে ভারতবর্ষের সরকারের দ্বারা কোনো রকম কাজ হবে না, আগামী দিনে রাস্তায় নেমে গণ আন্দোলন করতে হবে। এবং প্রকাশ্যে তিনি গণ অভ্যুত্থানের ডাকও পর্যন্ত দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে এই দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমি শোনাবো অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য আপনাদেরকে। দেখুন, पूरी जिम्मेदारी के साथ कहता हूं, सरकार चलाना कोई आसान काम नहीं है। सरकार चलाना बहुत मुश्किल काम है। जिन लोगों से एक पेपर ठीक से नहीं होते बिना लीक करवाए, वो सरकार क्या चलाएंगे? मिले हुए हैं ये लोग। इट इज अ केस ऑफ कंप्लीट कल्यूजन। लाखों करोड़ों बच्चों के भविष्य के साथ खिलवाड़ किया जा रहा है। उन सब बच्चों के साथ मेरी संवेदनाएं हैं और मैं उन सब बच्चों को बोलना चाहता हूं कि सड़कों के ऊपर उतरना पड़ेगा। ये सरकार केवल और केवल जन आंदोलन की भाषा समझती है और केजरीवाल आप लोगों के साथ है। দেখুন, ঘোলা জলের রাজনীতি সবাই করতে চায়। একদিকে ভারত সরকারের এডুকেশন মিনিস্টার তিনি কোনো দায়িত্বই নিতে চাইছেন না, প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি চলে যেতে চাইছেন। এত বড় কেলেঙ্কারির মিনিমাম একটা দায়বদ্ধতা তিনি নিতে চাইছেন না। উল্টো দিকে অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী এরা তো এখন ঘোলা জলে মাছ ধরতে চাইবে। এত বড় ইস্যু, সেখানে এই সমস্ত নিট পরীক্ষার্থীদেরকে সামনে ধরে যদি তারা তাদের রাজনৈতিক কেরিয়ারকে আগামী দিনে বিল্ড করতে পারে সেটা তারা চেষ্টা করছে। কিন্তু এই সমস্ত কিছুকে সরিয়ে রেখে একবার ভাবুন সেই 22 লক্ষ পরীক্ষার্থীর কথা। 22 লক্ষ নিট পরীক্ষার্থী, সকলে বড় লোকের ছেলে হতে পারে না। এখানের মধ্যে প্রায় 75% মানুষ থাকে যারা খেটে খাওয়া মানুষের বাড়ি থেকে উঠে আসে এবং খেটে খাওয়া মানুষের সন্তান তারা। আর সেই সমস্ত পরিবারেরা একটা নিট পরীক্ষার যে কোচিং রয়েছে সেই কোচিং এ নিজের ছেলেদেরকে ঢোকানোর জন্য হাজার হাজার স্যাক্রিফাইস করে থাকে। তারা আতপাটা খেয়ে থাকে, তারা নিজেদের সোনা বন্ধক রেখে থাকে, কেউ দুবেলা শিফটিং এ কাজ করছে, কেউ বাড়ি বন্ধক দিচ্ছে। একাধিকভাবে তারা নিজের সন্তানকে ডাক্তার বানানোর জন্য, সিকিউর ভবিষ্যৎ করানোর জন্য নিট পরীক্ষার কোচিং এ পাঠাচ্ছে। আর সেই পরীক্ষা
পরীক্ষা যে ভারত সরকার কন্ডাক্ট করছে তার এডুকেশন মিনিস্টার একটা জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না। হ্যাঁ, ইতিমধ্যে যে ঘোষণা হয়েছে সেখানে শোনা যাচ্ছে সিবিআই এই কেসটার চার্জ নেবে এবং এই কেসে নাকি ইতিমধ্যেই 2-3 জনকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। প্রায় 100 কোটি টাকার উপরে কেলেঙ্কারি যুক্ত রয়েছে এটার মধ্যে, কিন্তু এই সকলের মধ্যে ওই 22 লক্ষ পরীক্ষার্থীর জীবন তো আবার 1 বছর পিছিয়ে গেল। আর এইভাবেই দেশে দিনের পর দিন প্রায় 10 বছরে 79টা পরীক্ষা বাতিল হয়েছে। ভারত সরকার শিক্ষাকে নিয়ে কেন এত গাফিলতি করছে সেটা ভারত সরকারের এডুকেশন মিনিস্টারকে প্রশ্ন যে মানুষ করবে সেই প্রশ্নের উত্তর পর্যন্ত তিনি দেওয়ার দায়বদ্ধতা দেখাচ্ছেন না। আজকে সমস্ত কিছু ভারতবর্ষে হচ্ছে, একটা নির্বাচনের র্যালি বাদ যাচ্ছে না, প্রত্যেকটা দল হাজার হাজার কোটি টাকা দিয়ে নির্বাচনের র্যালিতে অংশগ্রহণ করছে, কিন্তু এই যে প্রত্যেক বছরে নিয়ম করে নিট পরীক্ষা সেটা যখনই হচ্ছে তখনই তার প্রশ্নপত্র বাতিল হয়ে যাচ্ছে। দেখা যাক এতবার শিক্ষা হওয়ার পরে আগামী দিনে এই সিন্ডিকেট র্যাকেট বন্ধ হয় কিনা এবং এই সমস্ত যে 22 লক্ষ পরীক্ষার্থী তাদের ভবিষ্যৎ আগামী দিনে কি হয়, আর সিবিআই এনকোয়ারিতে আগামী দিনে কি উঠে আসে। এই সমস্ত খুচরো যারা জেরক্সের দোকানে বসে ওই প্রশ্ন পেপার বিক্রি করছে তাদেরকে ধরলে তো হবে না, এর মাথায় কোন নেক্সাসেরা রয়েছে তাদেরকে ধরতে হবে, তবেই এটা মূল থেকে উঠে আসবে। সেটা দেখা যাক ভারত সরকার বা এই দেশের সুপ্রিম কোর্ট আগামী দিনে কি বিবেচনা করে। আমি শেষে আপনাদেরকে আরো দুটো ভিডিও দেখাবো, যে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে, কিন্তু যে সমস্ত কর্মীরা এখনো পর্যন্ত ঘর ছাড়া রয়েছে সেই কর্মীদের যেন আগামী দিনে আরো বিপদ হয়ে যায় সেই বিপদের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী, যারা এই সময় সোশ্যাল মিডিয়ায় এমন ন্যাক্কারজনক ভিডিও পোস্ট করছে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ অশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। দেখুন, হনুমানের বাচ্চাগুলোর খুব উৎপাত বেড়েছে গো। পশ্চিমবাংলার মুসলিমদেরকে বলছি, কুরবানির যে হেথারগুলো আছে আগে থেকে একটু বাজিয়ে রাখো, কামারের দোকান বন্ধ থাকতে পারে। আর এই হনুমানের দলগুলোকে বলছি, যা হওয়ার হয়ে গেছে একটু সাবধান হয়ে যা। যেদিন আমরা নেমে যাব না সেদিন নরকে গিয়েও আর ফিরে আসার নাম নিবি না। আর সবাইকে বলছি, রাম ভক্ত হনুমান, পাতিখালি রেন্ডি, রাম ভক্ত হনুমান একবার ঈদটা চলে যাক, তারপরে তোমাদের মা 6টা করে ভাতা দেবো। এইটাকে কে দেখছিস তো? দেখ দেখ, এটা আমার দিদি রে, দিদি দেখ দেখ, এটা আমার দিদি মুইতার ভাই। বলবেন এদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের ব্যক্তি, এই ধরনের মানুষ সোশ্যাল মিডিয়ায় যারাই এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ছাড়ছে, সে বিজেপির হয়ে থাকুক, সে তৃণমূলের হয়ে থাকুক বা অন্য কোনো দলের হয়ে থাকুক, তাদেরকে ইমিডিয়েট খুঁজে বের করে অ্যারেস্ট তো করবেনই, সাথে সাথে এই ধরনের প্রোফাইলগুলোকেও আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে, কারণ এই ধরনের প্রোফাইলের এই বক্তব্য দ্রুত পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে দিয়ে যে কোনো মুহূর্তে অশান্তির সৃষ্টি করে দিতে পারে। আগামী দিনে এই ছেলেগুলো না থাকতে পারবে নিজের বাড়িতে, আর এদের সঙ্গে যারা মিশেছে তাদেরকেও এরা বিপদে ফেলার চেষ্টা করছে, কারণ এই ধরনের ভিডিও পশ্চিমবঙ্গে কাম্য করা যায় না, সেটা যে কোনো দলেরই হয়ে থাকুক। বিজেপিকে সমর্থন করে এবিভিপির কর্মীরা যেটা করে বেড়াচ্ছিল বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কলেজে, সেই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। আর এই ভিডিও আমাদের সামনে উঠে এসেছে যেখানে তৃণমূল কংগ্রেসের এই কর্মীরা, ছোট ছোট কর্মীরা, তারা কিভাবে উচ্ছৃঙ্খল ভাষায় গালিগালাজ করছে এবং ধর্মের নামে গালিগালাজ করছে। এটা পশ্চিমবঙ্গকে অশান্ত তো করবেই, সাথে সাথে মুসলিম সমাজের উপরেও বিপদ ডেকে আনবে। আর এই ঘটনায় অনেক বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হবে এবং বিভিন্ন অন্য জায়গায় এই অশান্তির আঁচ ছড়িয়ে যেতে পারে। তাই এই বিষয়ে অতি অবশ্যই নজর রাখা দরকার। আজকের এই প্রতিবেদন আপনাদের সঙ্গে এই পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী অন্য প্রতিবেদনে। ততক্ষণে চ্যানেলটার সঙ্গে থাকুন এবং ভিডিও ভালো লাগলে নিজের পরিচিতদের কাছে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।